প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 5 পুষ্টি, পরিপাক ও পরিপাকতন্ত্র সংক্রান্ত আলোচনায় এসেছি। অলরেডি আমার biologicalinfo নামক ফেসবুক পেজে একটি কোশ্চেন তালিকা তোমাদের জন্য দিয়েছি, তোমরা সেটা অনুসরণ করার চেষ্টা করেছো। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনায় যেতে চাচ্ছি, পরিপাকতন্ত্র এবং এর পরিচিতি। শুধুমাত্র পরিপাকতন্ত্রের পরিচিতি সম্পর্কে আলোচনা আসলে হবে না, পরিপাকতন্ত্রে পরিপাকযোগ্য খাদ্য উপাদান কি এবং পরিপাকের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। তাহলে প্রথমত আমরা যাই যে এই অধ্যায়ের, এটা তো আমরা পড়বই, এছাড়া আমরা আর এর সঙ্গে পড়ব কি, পরিপাক বা ডাইজেশন কি, পরিপাকযোগ্য খাদ্যগুলো কি কি। প্রথমত পরিপাক বলতে আমরা বুঝি কি? পরিপাক বা ডাইজেশন বলতে আমরা বুঝি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার এনজাইম ও হরমোনের উপস্থিতিতে জটিল, অদ্রবণীয় এবং কঠিন খাদ্যসমূহ ভেঙে কোষের শোষণ উপযোগী তরল, সরল ও দ্রবণীয় খাদ্য উপাদানে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। তো এই পরিপাকের জন্য কোন কোন খাদ্যগুলো আমাদের গ্রহণ করতে হয়? আমরা জানি যে যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি সে খাদ্যগুলো কি কি, খাদ্য উপাদান সমূহ কি কি? 1. আমিষ বা প্রোটিন, আর 6 ভাইটামিন। এর মধ্যে এইগুলো পরিপাক হবে আর এইগুলো পরিপাকের প্রয়োজন নেই, পরিপাকের প্রয়োজন নেই, সরাসরি পরিপাকতন্ত্রে শোষিত হবে। আর এই আমিষ ভেঙে যাবে, অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট ভেঙে হবে, মনোস্যাকারাইড, স্নেহ পদার্থ ভেঙে হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এইগুলো হচ্ছে সরল শোষণযোগ্য খাদ্য উপাদান। এইগুলোই পরিপাকতন্ত্রে তৈরি হওয়ার পরে ক্ষুদ্রান্ত্রের ভিলায়ের কোষিজালিকা বা ল্যাকটিয়াল নালী দ্বারা শোষিত হবে। তো আমরা পরিপাকযোগ্য খাদ্য উপাদানগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা যাব মূলত এই যে পরিপাক প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয় সেই স্থান সম্পর্কে পরিচিতি। তো আমরা দেখি ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন ভাবে আমরা আমাদের মানবদের মুখচ্ছুদ্র থেকে শুরু করে পায়ুচ্ছুদ্র পর্যন্ত অবিচ্ছিন্ন নালী এবং তার সঙ্গে কিছু আনুষঙ্গিক পরিপাক গ্রন্থি আছে, সেগুলো সম্পর্কে আমরা পরিচিত হই। দেখি এই প্রথমত আমরা মুখচ্ছিদ্রটি আঁকলাম। মুখচ্ছিদ্র আছে এখানে, এই মনে করি আমরা মুখচ্ছিদ্র আঁকলাম, এটা গলবিল, এইটা হচ্ছে অন্ননালী, এরপরে শুরু হচ্ছে পাকস্থলী, তাহলে মুখচ্ছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, পাকস্থলীর পর শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত্র, অন্ত্র বা ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্রের শুরু যে স্ফীত অংশটার নাম হচ্ছে সিকাম, আর এইগুলো হচ্ছে বৃহদান্ত্রের ক্রমসংকোচন, যেটাকে আমরা বলি কোলন। এটা হচ্ছে পিত্তাশয়,
যকৃৎ বা লিভার, অগ্নাশয়। তো অংশগুলো আমরা চিহ্নিত করি। মুখগহ্বরের মধ্যে নিশ্চয়ই দাঁত থাকবে, এই দাঁত দেখছি আমরা মোটামুটি ধরে নিই এটা দাঁত। এখানে এক প্রকার লালা গ্রন্থি আছে, এখানে এক প্রকার আছে, এখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে না কানের কাছাকাছি। তো আমরা দেখি এটা হচ্ছে মাউথ ওপেনিং বা মুখছিদ্র। মুখছিদ্র এটার নাম হচ্ছে মুখগহ্বর। মুখগহ্বর বা বক্কাল ক্যাভিটি। তারপর আছে এগুলো এই গলবিল, গলবিল বা ফ্যারিংস, PHARYNX ফ্যারিংস। এটা হচ্ছে অন্ননালী, অন্ননালী বা ওসোফ্যাগাস, PHAGUS ওসোফ্যাগাস। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো লালা গ্রন্থি আছে। প্রথমত এই যে ঠোঁটের কাছাকাছি দাঁতের নিচে বা জিহ্বার নিচে, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল সেলিভারি গ্ল্যান্ড। এটা হচ্ছে জিহ্বার গোড়ার দিকে, এখানে কাছাকাছি আছে সাবম্যান্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড। আর এটা হচ্ছে কানের কাছাকাছি একটা প্যারোটিড গ্ল্যান্ড। তো অন্ননালী শেষ হয়েছে যেখানে পাকস্থলীর শুরুতে, এখানে একটি পেশি বলয় আছে। এই পেশি বলয়টাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। এটা মূলত পাকস্থলী বা স্টোমাক, পাকস্থলীর যে গম্বুজাকার অংশ এটাকে বলা হয় ফন্ডাস। তারপরে যে মোটা অংশ বডি এটা, তারপরে যেটা যে মিলেছে ক্ষুদ্রান্তের সঙ্গে ওই জায়গাটাকে বলে পাইরোলাস। তো পাইরোলাস অংশটি ক্ষুদ্রান্তের বা স্মল ইন্টেস্টাইনের যেখানে শুরু হচ্ছে সেখানে একটা পেশি বলয় আছে। এই পেশি বলয়টাকে বলা হয় পাইরোলিক স্ফিংটার। তাহলে স্ফিংটার দুটো পাচ্ছে আমরা পাকস্থলী, যেটা অন্ননালীর সংযোগস্থানে, এটার নাম আছে কার্ডিয়াক স্ফিংটার, আর এটা আছে পাইরোলিক স্ফিংটার। তো পাকস্থলীর পরপরই শুরু হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের প্রথম এই অংশটাকে বলা হয় ডিওডেনাম বা ডুওডেনাম, যেটা বলা যায়। ডিওডেনাম। তারপরে দ্বিতীয় অংশ যেটা, তার নাম হচ্ছে জেজুনাম। জেজুনাম। তারপরে আছে ইলিয়াম। ইলিয়াম। ইলিয়ামের পরে ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়েছে এবং বৃহদান্ত্র যেখানে শুরু, ওই জায়গাটাকে বলা হয় সিকাম। সিকাম। সিকাম থেকে একটি পেশি বহুর অংশ ঝুলে আছে, এইটাকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আমরা সংক্ষেপে বলি অ্যাপেন্ডিক্স। তারপরে বৃহদান্ত্রের এই ক্রমসংকোচন ঊর্ধ্বমুখী হয়েছে, এটাকে বলা হয় ঊর্ধ্বগামী কোলন। আর যেটা অনুপ্রস্থ ভাবে আছে সেটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। এটা হচ্ছে নিম্নগামী কোলন। তারপরে আরেকটা আছে কোলন, এটা হচ্ছে সেগময়েড কোলন। এরপরে আছে মলাশয় বা রেকটাম।
আর তারপর আছে পায়ুছিদ্র, পায়ুছিদ্র এটাকে বলা হয় অ্যানাস। আমরা গুরুত্বপূর্ণ দুটো গ্রন্থিকে বাদ দেখে চলে গেছি, সেটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, আর মানবদের সবচেয়ে বড় গ্রন্থি সেটা হচ্ছে যকৃৎ বা লিভার। লিভারের মধ্যে আছে পিত্তাশয় বা গল ব্লাডার। তো আমরা দেখলাম পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের পরিচিতি, কিন্তু এই যে পরিপাক গ্রন্থিগুলো আছে আমাদের মুখছিদ্রে আছে তিন প্রকার লালা গ্রন্থি, একটা আছে সাবম্যান্ডিবুলার, একটা আছে সাবম্যান্ডিবুলার যেটা আছে জিহ্বার গোড়ায়, দাঁতের কাছাকাছি আছে সাবলিঙ্গুয়াল, আর কানের কাছাকাছি আছে প্যারোটিড গ্ল্যান্ড। এখান থেকে প্রচুর পরিমাণ লালা রস খরিত হয়, লালা রসে কোনো এনজাইম নেই, অন্ননালীর মধ্যে কোথাও কোনো পরিপাক গ্রন্থি নেই, বিধায় এখান থেকে কোনো পরিপাক রস খরিত হয় না। আচ্ছা, আর আছে পাকস্থলীর মধ্যে যে পরিপাক গ্রন্থি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিশ্চিত হয় গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রসে প্রচুর পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এবং সেই সঙ্গে প্রোটিন পরিপাককারী একরকম নিষ্ক্রিয় এনজাইম আছে পেপসিনোজেন, তাকে সক্রিয় পেপসিনে পরিণত করার জন্য ওই HCl-টি সহযোগিতা করে। এই সংক্রান্ত আমাদের নেক্সট ক্লাস আছে। তাহলে এখান থেকে নিশ্চিত হচ্ছে গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক রসে নির্গত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন এবং কিছু মিউসিন। আচ্ছা, তারপরে আছে ক্ষুদ্রান্তর। ক্ষুদ্রান্তর আছে অনেক আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি থেকে প্রচুর পরিমাণ আন্তরিক রস নিশ্চিত হয়। আন্তরিক রসে খাদ্য পরিপাককারী যাবতীয় এনজাইম উপস্থিত। এরপরে আছে এই যে ডিউডেনামের সঙ্গে এটি গুরুত্বপূর্ণ আমাদের গ্রন্থি যুক্ত আছে, তার নাম প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয় থেকে নিশ্চিত হয় অগ্নাশয় রস। অগ্নাশয় রসে দুই প্রকার রাসায়নিক পদার্থ আছে, এনজাইম এবং হরমোন। যেহেতু অগ্নাশয়টা একাধারে অন্তঃক্র গ্রন্থি কাজ করছে হরমোন ক্ষরণ করে এবং বহিঃক্র গ্রন্থি কাজ করছে এনজাইম ক্ষরণ করে, তাই এই গ্রন্থিটাকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। আচ্ছা, এই যকৃৎ হচ্ছে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি এবং এখানে সবচেয়ে বেশি পরিমাণ জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেজন্য এই গ্রন্থিটাকে বলা হবে মানবদেহের জৈব রাসায়নিক গবেষণাগার বা বায়োকেমিক্যাল ল্যাবরেটরি। এখান থেকে প্রচুর পরিমাণ পিত্তরস উৎপন্ন হয়, এই পিত্তাশয়ে প্রেরণ করে। পিত্তরসটি ক্ষারীয়, যা পিত্তনালীর মাধ্যমে এই অগ্নাশয় নালীর সঙ্গে মিলিত হয়ে ভ্যাটার অফ অ্যাম্পুলা নামক জায়গা দ্বারা ডিউডেনামে যুক্ত হয়েছে। আচ্ছা, এই হচ্ছে পরিপাক গ্রন্থি পরিচিতি এবং পরিপাক নালী পরিচিতি। তো আমরা বাসায় এটা আঁকবো এবং অবশ্যই একে দুই ভার্সনে আমরা এই লেভেলিংটা করব। এই হচ্ছে আমাদের পড়া। তাহলে আমাদের তিনটি পড়া থাকছে: পরিপাক কি, পরিপাক যোগ্য খাদ্য উপাদান কি, এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে চিহ্নিত চিত্র সহ লেভেলিং। তো আমরা নেক্সট ক্লাসে আসবো পরিপাক পদ্ধতি সমূহ বিস্তারিত এবং পরিশোষণ পদ্ধতি। তো ততক্ষণ তোমরা বাসায় এই পড়া নিয়ে ব্যস্ত থাকো এবং আমাকে পড়াটা করে তথা চিত্রটি লেবেলিং করে একে আমাকে অনলাইনে দেখাবে এবং অবশ্যই পরবর্তী ক্লাসগুলো অনুসরণ করবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।